প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই যেটা ৩টা ডিপার্টমেন্টে এই বইটি রচিত আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং এটার ২য় চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং প্রতি বছর এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। সেটা হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। তো এই চ্যাপ্টারের অঙ্ক প্র্যাকটিস করবেন, তাইলে ফুল মার্কস আমাদের পাওয়া যাবে। তো প্রথমেই আমরা হচ্ছে এই চ্যাপ্টারের কিছু ফর্মুলা দেখে নেব। কারণ ফর্মুলা না করলে তো আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। চলেন আমরা ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই চ্যাপ্টারের ফর্মুলার দিকে তাকাই, তাহলে ফর্মুলার দিকে তাকালে আমরা দেখতে পারবো একটা টেবিল আছে বা একটা চার্ট আছে। এই চার্টটাকে যদি আপনারা খুব ভালোভাবে শেখেন, তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক আসলে 50 থেকে 60% আপনারা এই চার্টের মাধ্যমেই পেয়ে যাবেন। তো আমরা যদি চার্টটাকে দেখি যে এটা কি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে করে এই চার্ট থেকে আমরা শিখব। তো প্রথমে যদি আমরা একটা শিরোনাম দিই র মেটেরিয়াল বা কাঁচামাল, তো প্রথমে আমাদের কি থাকবে? বিগিনিং ইনভেন্টরি। কার বিগিনিং ইনভেন্টরি? র মেটেরিয়ালের বিগিনিং ইনভেন্টরি। এর সাথে আমাদের কি যোগ হবে? পারচেজ যোগ হবে। মানে আমরা যদি কোনো র মেটেরিয়াল পারচেজ করি, যদি এরকম লেখা থাকে যে পারচেজ অফ র মেটেরিয়াল অথবা র মেটেরিয়াল পারচেজ, তাহলে সেটা কি করবে? বিগিনিং ইনভেন্টরির সাথে আমরা যোগ করব। এরপর যদি অঙ্কে কোনো ক্যারেজ ইনওয়ার্ড বা আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন থাকে, তাহলে সেটা কি হবে? পারচেজের সাথে যোগ হবে। আবার যদি কখনো পারচেজ ডিসকাউন্ট থাকে, তাহলে আমরা কি করব? পারচেজ থেকে বাদ দিয়ে দিব। তাহলে এরপর যে টাকাটা আসবে এটার নাম হচ্ছে কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এখন এই র মেটেরিয়াল যে বিগিনিংটা ছিল, এখন যদি আমরা এই এন্ডিংটা এখান থেকে বাদ দেই, তাহলে আমাদের যে টাকাটা আসবে সেটার নাম হচ্ছে কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কনজিউম। অনেক সময় এই উপরের কিছুই করা লাগে না, ডাইরেক্ট আমাদের কি ডাইরেক্ট আমাদের কস্ট অফ র মেটেরিয়াল ইউজ অঙ্কে দেওয়া থাকে, সেক্ষেত্রে অঙ্ক করা সহজ হয়, তাতে এইগুলো আমাদের করা না লাগে। আপনারা খেয়াল করবেন যে সবসময় ওপেনিং ইনভেন্টরিটা কি হবে? ওপেনিং ইনভেন্টরিটা হচ্ছে যোগ হবে এবং এন্ডিং ইনভেন্টরিটা কি হবে? বাদ যাবে। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম হচ্ছে কস্ট অফ র মেটেরিয়াল ইউজড বা কনজিউম। এর সাথে আমাদের কি যোগ হবে? এর সাথে যোগ হবে ডাইরেক্ট লেবার। এই ডাইরেক্ট লেবার বিভিন্ন নামে থাকতে পারে, যেমন ডাইরেক্ট ওয়েজেস, ওয়েজেস, এগুলো আমরা বিস্তারিত নিচে আলোচনা করব। তো ডাইরেক্ট লেবার যোগ হবে। আপনারা খেয়াল করবেন যে এখানে ডাইরেক্ট লেবার না, যে কোনো ডাইরেক্ট এক্সপেন্স আমাদের কি হবে? এই এই কনজিউমের সাথে যোগ হবে। এই কনজিউমের সাথে যে কোনো ডাইরেক্ট এক্সপেন্স এখানে যোগ হবে। যেমন যেখানে লিখছে যে আদার ডাইরেক্ট এক্সপেন্স, সেটা আমরা কি করব? যোগ দিব। তো যোগ দিয়ে যে টাকাটা হবে, এইখানে যে টাকাটা হবে এটার নাম হচ্ছে প্রাইম কস্ট। প্রিয় শিক্ষার্থীরা, এইগুলা কিন্তু আপনাদের লেখাই লাগবে। এই যে যে একটা টাকা যোগ দেওয়ার পর যে কি টাকাটা আসলো, এটা আপনাকে লিখতেই হবে। এটা লিখলে আপনার অঙ্কে মার্কস বেশি পাওয়া যাবে। তো আমরা দেখলাম যে কি হলো, যে র মেটেরিয়াল ইউজ বা কনজিউমের সাথে ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট আদার এক্সপেন্স মূলত হচ্ছে ওয়েজেস যোগ করার পর আমাদের কি আসবে? প্রাইম কস্ট আসবে। এখন প্রাইম কস্টের সাথে আমরা যে কি যোগ করব? ফ্যাক্টরি ওভারহেড। এখন ফ্যাক্টরি ওভারহেড অনেকগুলা থাকতে পারে। আপনারা খেয়াল করবেন, যদি কোনো কস্টের সাথে, মানে যদি কোনো ব্যয়ের সাথে ফ্যাক্টরি কথাটা উল্লেখ থাকে, আবারও বলতেছি, যদি কোনো কস্টের সাথে এই ফ্যাক্টরি কথাটা উল্লেখ থাকে, সেটা ফ্যাক্টরি ওভারহেডে যাবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি কোনো কস্টের সাথে ইনডাইরেক্ট কথাটা থাকে, এই যে দেখেন আমাদের ইনডাইরেক্ট দেওয়া আছে, ইনডাইরেক্ট কথাটা যদি উল্লেখ থাকে, তাহলে আমাদের কি হবে? ফ্যাক্টরি ওভারহেডের ভিতর যাবে। আপনারা এখানে চোখ বুলিয়ে দেখতে পারেন ফ্যাক্টরি ওভারহেডের ভিতর কি কি যায়। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল যায়, ইনডাইরেক্ট লেবার যায়, এটার সাথে ফ্যাক্টরি আছে। আর কয়লা, গ্যাস এবং ওয়াটার এগুলো যায়, এটার সাথেও ফ্যাক্টরি আছে, এটার সাথেও ফ্যাক্টরি আছে। তারপরে ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি লাইটিং, ফ্যাক্টরি রিপেয়ার। মূলত কথা হচ্ছে যে কোনো কস্টের সাথে ফ্যাক্টরি লাগানো থাকলে আমাদের আসলে এখানে যায়। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখন ফ্যাক্টরি ওভারহেড থেকে একটা কস্ট কিন্তু আমার বাদ যায়, সেটা কি? সেল অফ স্ক্র্যাপ। এটা খেয়াল রাখবেন, যদি অঙ্ক থাকে তাহলে আমরা এগুলো যোগ করব, যোগ করার পর থেকে কি করব? সেল অফ স্ক্র্যাপ বাদ দিয়ে দিব। অনেক অঙ্কে থাকে না, ম্যাক্সিমাম অঙ্কেই থাকে না, তারপর আমরা জানার জন্য এটা শিখে রাখলাম যে আমাদের কি হবে? সেল অফ স্ক্র্যাপ থাকবে। এখন কথা হচ্ছে এই সেল অফ স্ক্র্যাপটা বাদ দেওয়ার পরে, মানে সবগুলোকে যোগ করলাম, এরপর সেল অফ স্ক্র্যাপ বাদ দিলাম, বাদ দেওয়ার পরে যে টাকাটা হবে সেটা কিন্তু বিভিন্ন নামে থাকে। এটা আমরা কনফিউজড হয়ে যাই, কিন্তু আপনারা একটু দেখে নেবেন যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট নামে থাকতে পারে, ফ্যাক্টরি কস্ট নাম হতে পারে, বা ওয়ার্ক কস্ট হতে পারে। ওয়ার্ক কস্টই সবসময় বেশি হয়। তারপর এই দুইটা আপনারা জেনে রাখবেন, কারণ এটা জানার উপরেই আপনার অঙ্ক সলিউশন করার অনেকটাই নির্ভর করে আর কি, মানে এই পর্যন্ত যারা আসতে পারবেন। আচ্ছা, এরপর যদি দেখি এখানে আমাদের কি হয়? ওয়ার্ক ইন প্রসেস, ওপেনিংটা যোগ হয়, ক্লোজিংটা বাদ যায়। এটা মনে রাখবেন, বিগিনিংটা সবসময় যোগ হবে, ক্লোজিংটা সবসময় বাদ যাবে। এই যে আমরা সিরিয়াল মেনটেন করে একদম শুরু থেকে এখান থেকে আসতেছি, এই সিরিয়ালের কিন্তু কখনো ব্যত্যয় ঘটে না। মানে কি? এই সিরিয়াল সবসময় মেনটেন করা হয়, এটা একটা ভালো দিক। তাহলে আমরা এন্ডিংটা বাদ দিলাম। এরপর যে টাকাটা হয় সেটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কি নাম?
কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে আমাদের কি যোগ করতে হবে? বিগিনিং ফিনিশ গুড যোগ করতে হবে এবং এন্ডিং ফিনিশ গুডস কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আমরা আসলে কস্ট অফ গুডস সোল্ড এর এই চার্টটা দেখলাম আর কি। এই কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত যেতে পারলে আপনার অঙ্ক এমনিতেই প্রায় শেষের পথে, 90% শেষ হয়ে যায়। তারপর যদি আমরা নিচে কিছু শর্ত দেখি যে র মেটেরিয়াল ইউজড যেটা আছে সেটা বিভিন্ন নামে থাকতে পারে, কনজিউম নামে থাকতে পারে, ইউজ নামে থাকতে পারে, ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট নামে থাকতে পারে, আবার ডাইরেক্ট লেবার মানে একদম শুরুতে যেটা বললাম ডাইরেক্ট লেবার থাকতে পারে, আমরা বলছি এটা মজুরি, ডাইরেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি ওয়েজেস, প্রোডাক্টিভ ওয়েজেস, ম্যানুফ্যাকচারিং ওয়েজেস, এগুলো জাস্ট দেখে নেবেন। আর ফ্যাক্টরি ওভারহেড তো আগেই বললাম যে উপরে কতগুলো নামে থাকতে পারে। তাহলে এই ছিল আমাদের আসলে ফর্মুলা। এইটা যদি একটু আয়ত্ত করেন তাহলে আপনাদের অঙ্ক বুঝতে খুবই সহজ হবে। তো আমরা যদি পরবর্তীতে সরাসরি একটা অঙ্কে চলে যাই তাহলে অঙ্কগুলো আপনারা ভালো বুঝতে পারবেন। চলেন আমরা একটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে অঙ্কটা এখন সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ম্যানেজমেন্ট 2018 সালে এসেছে। আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ি, ফ্রম দ্য ফলোইং রিলিভেন্ট ইনফরমেশন প্রিপেয়ার কস্ট শিট। এখানে একটা কস্ট শিট তৈরি করতে বলছে। এখন একটু আগে আমরা যেটা দেখলাম এটা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট ছিল, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট আর কস্ট শিটের মধ্যে হালকা পার্থক্য আছে। কস্ট অফ গুডস সোল্ডে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত নির্ণয় করতে হয়, কিন্তু যদি আপনাকে বলে কস্ট শিট নির্ণয় করতে তাহলে আপনাদের সেলস পর্যন্ত নির্ণয় করতে হবে। আবারও বলতেছি যে কস্ট শিট নির্ণয় করতে হলে আপনাদের কোন পর্যন্ত যেতে হবে? সেলস পর্যন্ত যেতে হবে। তো আমরা যদি অঙ্কটা দেখি যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে তাহলে আমরা একটা ছক করি। তো কস্ট শিটের জন্য একটা ছক করলাম ফর দ্য ইয়ার পিরিয়ড ইন্ডেক্স। তো আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে 1,20,000 টাকা। এখন কথা হচ্ছে কি, আমাদের কিন্তু কোনো ওপেনিং ক্লোজিং নেই। আমি বলেছিলাম একটু আগে চার্টটা দেখে যে অনেক সময় ডাইরেক্ট ম্যাটেরিয়াল থেকে অঙ্ক শুরু হয়, মানে এখানে কোনো ওপেনিং ক্লোজিং নেই। তাহলে আমরা কি করলাম, একদম ডাইরেক্ট ম্যাটেরিয়াল থেকে অঙ্ক শুরু করলাম। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমার কত? 1,20,000। এখন ডাইরেক্ট ম্যাটেরিয়ালের সাথে কি যোগ হয়? ডাইরেক্ট লেবার যোগ হবে। তাহলে ডাইরেক্ট লেবারের কথা কি বলছে? 70% অফ ম্যাটেরিয়াল, মানে এই যে 1,20,000 আছে এটা 70%। তাহলে আমরা ডাইরেক্ট লেবার যোগ দিলাম। ডাইরেক্ট লেবার সরি, এখানে 70% হবে। তাহলে আমরা যদি 1,20,000 উপর 70% দেই তাহলে আমাদের কত হয়? 84,000। এখন কথা হচ্ছে একটু আগে আমরা যে চার্টটা দেখেছি ওখানে কিন্তু বলেছিল ডাইরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডাইরেক্ট লেবার যোগ করলে যে টাকাটা হয় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে প্রাইম কস্ট। তাহলে আমাদের 1,20,000 আর 84,000 যোগ করার পর আমাদের প্রাইম কস্ট। এখন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবেন, এরপর আমাদের কি যোগ হবে? ফ্যাক্টরি ওভারহেড যোগ হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের কথা কি বলছে? ফ্যাক্টরি ওভারহেড বলছে 40% অফ লেবার। তাহলে এই যে লেবার আমরা নির্ণয় করলাম কত? লেবার 84,000 নির্ণয় করেছি। তাহলে 84,000 এর কয় পার্সেন্ট হবে? 40%। তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেড দিলাম 33,600 হয়। তাহলে যোগ করলাম, যোগ করার পর যেটা হয় সেটার নাম হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বা ওয়ার্ক কস্ট। ওই চারটা বারবার বলতেছি, চারটা আয়ত্ত করবেন তাহলে আপনি খুব সহজেই অঙ্কের টার্মগুলো বুঝতে পারবেন। এরপর আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন এরপর তো অনেক কিছু যোগ হওয়ার কথা ছিল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস, এগুলো কিচ্ছু নাই। তার মানে আমাদের এখানে অঙ্ক এই পর্যন্তই আসবে। এরপর আমাদের দেখি যে অফিস অন কস্ট, অফিস এক্সপেন্স, আর এটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। আপনারা যদি পিছনে চূড়ান্ত হিসাব বা ফাইনাল অ্যাকাউন্ট করে থাকেন তো ওখানে জানবেন যে অপারেটিং এক্সপেন্স দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কিন্তু আমরা অফিস এক্সপেন্স নামে চিনি আর কি। এই সেই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা অফিস এক্সপেন্স। তাহলে অফিস এক্সপেন্স বলছে 70% অফ ফ্যাক্টরি কস্ট। তাহলে আমরা অফিস এক্সপেন্স দিব ফ্যাক্টরি কস্ট। তাহলে ফ্যাক্টরি কস্ট কোনটা? আবার বলতেছি, ফ্যাক্টরি কস্ট কোনটা? তা আমাদের কিন্তু একটু আগে আমরা এটা আলোচনা করে আসছি যে ফ্যাক্টরি কস্ট কোনটা? ফ্যাক্টরি ওভারহেড যেটা। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত? 33,600। এটার কয় পার্সেন্ট হবে? এটার হবে 70%। তাহলে আমরা দিলাম 70%, দেওয়ার পর আমাদের আসলো 23,520। এবং সেলিং এক্সপেন্সের কথা বলছে 40% অফ অফিস কস্ট। অফিস কস্ট মানে কি? এই যে এই মেথড যেটা নির্ণয় করলাম, এই যে অফিস কস্ট, এটার কয় পার্সেন্ট? এটার 40%। তাহলে অফিস কস্ট আমরা নির্ণয় করছি 23,520। তাহলে 23,520 এর কয় পার্সেন্ট? 40%। তাহলে আমরা দিলাম, দেওয়ার পর যে টাকাটা হলো 32,928 আমরা যোগ করলাম। এটার নাম হচ্ছে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট বলে। খেয়াল রাখবেন, এটা যে টাকাটা হয় কস্ট অফ সেলস বা এখানে টোটাল কস্ট হয়। এখন বলছে যে প্রফিট, প্রফিট বলছে 20% অন সেলস। তো প্রফিট জানার আগে আমাদের প্রফিটটা দুই ভাবে জানতে হবে। যে প্রফিট কয় ভাবে হয়? দুই ভাবে। আমরা এই পাশে লিখে দিয়েছি যে একটা হয় প্রফিট অন কস্ট, একটা হয় প্রফিট অন সেলস। আপনি দুইটা যে কোনোটাই অঙ্কে পাবেন। তো প্রথমটা যদি আলোচনা করি যে প্রফিট অন কস্ট জিনিসটা কি? প্রফিট অন কস্ট জিনিসটা হচ্ছে আপনি এই যে আমরা কস্ট নির্ণয় করলাম কত টাকা? 2,70,528। এখন যদি এইটার উপর বলতো যে 20% অফ কস্ট, তাহলে এই 2,70,528 এর উপর আমরা সরাসরি 20% দিয়ে দিতাম।
এই যে প্রফিট আর কস্ট বললে 2,70,528, এটা 20%। কিন্তু আমাদের বলছে প্রফিট অন সেলস, এখন সেলস তো আমরা নাই, তাহলে আমাদের এটা ঐকিক নিয়ম করে ওয়েট করতে হয়। কিন্তু আপনারা অত ঝামেলার ভিতর না গিয়ে আমি সহজভাবে বুঝিয়ে দিই যে 25% প্রফিট আপনারা কিভাবে নির্ণয় করবেন। সেটা হচ্ছে 20% প্রফিট আপনারা কিভাবে নির্ণয় করবেন। এখানে 20% প্রফিট হবে। তো আমরা কি করব, 100 থেকে 20 কে কি করব, মাইনাস করব। কি বলতেছি, 100 থেকে 20 কে মাইনাস করব। তাহলে 100 থেকে 20 কে মাইনাস করলে 80 হয়, তাহলে নিচে দিব 80। এই যে 2,70,528, আর 20 দিব উপরে। এখন যদি এটা বলতো 10%, তাহলে নিচে দিতাম 90, উপরে 10। এটা যদি বলতো 15%, তাহলে নিচে দিতাম 85, উপরে 15। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে প্রফিটটা আমরা যোগ করলাম, প্রফিট যোগ করার পরে আমাদের কি আসবে, সেলস আসবে। তাহলে আমি বলেছিলাম যে কস্ট শিটে কি হয়, কস্ট শিটে সেলস পর্যন্ত বের করতে হয়। এই ছিল অঙ্কের সমাধান। চলুন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ 2016 সালে আসছে। তো আমরা যদি অঙ্কটা ভালো করে দেখি যে the following data relates to the fine manufacturing company standard product during the weeks period of June 30, 2016. র মেটেরিয়াল কনজিউম কত টাকা, 4,000 টাকা। আমাদের যদি নিচের দিকে যদি তাকাই, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার স্টেটমেন্ট অফ টোটাল কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট। এখানে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড একটা স্টেটমেন্ট করতে বলছে, আর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। আমরা যদি অঙ্কটা শুরু করি একটা ছক কাটার মাধ্যমে, যে র মেটেরিয়াল কনজিউমড আছে কত টাকা, 4,000 টাকা। তাহলে আমরা ছক কাটলাম, র মেটেরিয়াল কনজিউম দিলাম বা র মেটেরিয়াল ইউজড একই জিনিস, এর সাথে আমাদের ডাইরেক্ট লেবার বা ওয়েজের যোগ হবে। তাহলে ওয়েজেস আমরা যোগ করলাম, ডাইরেক্ট লেবার বা ওয়েজেস 6,000 টাকা। তাহলে 6 × 10,000 টাকা হচ্ছে প্রাইম কস্ট। তাহলে আমরা জানি কনজিউমের সাথে যদি ওয়েজের যোগ করা হয় তাহলে প্রাইম কস্ট হয়। তাহলে আমরা দিলাম প্রাইম কস্ট কত, 10,000 টাকা। এর সাথে আমাদের তারপর কি যোগ হয়, ফ্যাক্টরি ওভারহেড। এখন এখানে ফ্যাক্টরি ওভারহেড কিন্তু ডাইরেক্ট বলে নাই, এখানে ফ্যাক্টরিতে কাজ হয়েছে সেটা দেওয়া আছে। তাহলে আমরা একটা শিরোনাম দিলাম ফ্যাক্টরি ওভারহেড, এবং কাজ হয়েছে কত, 1,000 ঘন্টা, এবং প্রতি ঘন্টায় কত টাকা দেওয়া লাগছে, 50 পয়সা। তাহলে আমরা সেটি দেখাই দিব, ফ্যাক্টরি ওভারহেড মেশিন কস্ট কত টাকা, 1,000 গুণ 50, তাহলে 500 টাকা। তাহলে আমাদের এরপর ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর ওয়ার্ক কস্ট। এখন ওয়ার্ক কস্টের পরে দেখবেন যে আমাদের আর কিন্তু কিচ্ছু নাই। তাহলে কিছু না থাকলে এইটাই ওয়ার্ক কস্ট, এটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কারণ আমাদের ওয়ার্কিং প্রসেস নাই, ফিনিশ গুডস নাই, তার মানে কি কিছু নাই। তাহলে এই ওয়ার্ক কস্টে এখানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড হিসেবে বিবেচিত হবে। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ডের টাকাটা আমরা বের করতে পারছি। এরপর আমরা কি করব, ইনকাম স্টেটমেন্ট করব। চলুন আমরা ইনকাম স্টেটমেন্ট করি। তাহলে ইনকাম স্টেটমেন্টের একটা ছক কাটলাম, ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণী যেটা, সেটা আমরা কি দ্বারা শুরু করি, সেটা আমরা সর্বদা সেলস থেকে শুরু করি। তাহলে আমাদের সেলস কত, সেলসটা যদি আমরা একটু দেখি, যে সেলস বলছে যে ইউনিট সোল্ড 18,000 ইউনিট সোল্ড করছে, এবং প্রতি ইউনিটের দাম কত, 1 টাকা। তাহলে 18,000 গুণ কত হবে, 1। তাহলে আমরা 18,000 গুণ 1 দিলে 18,000 টাকা হয়। এ থেকে কি বাদ যাবে, কস্ট অফ গুডস সোল্ড বাদ যাবে। ইনকাম স্টেটমেন্টে কি করি আমরা, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম কত টাকা, এই যেখানে পেয়েছি আমরা 10,500। তাহলে 10,500 বাদ দিলে আমাদের কি থাকে, গ্রস প্রফিট 7,500। এখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব। অপারেটিং এক্সপেন্স কয় ধরনের হয়, 2 ধরনের, একটা হচ্ছে অফিস, একটা হচ্ছে সেলিং। তাহলে প্রথম যদি আমরা সেলিং দেখি, সেলিং ওভারহেড পার ইউনিট হচ্ছে 60 পয়সা, 6 পয়সা, সরি। সেলিং ওভারহেড কি, পার ইউনিট 6 পয়সা। এখন আপনি কি প্রোডাকশন ইউনিট না সেলিং ইউনিট দিয়ে গুণ করবেন, অবশ্যই সেলস এক্সপেন্স সেলিং ইউনিট দ্বারা গুণ করতে হবে। তাহলে 18,000 কে আমরা 6 পয়সা দ্বারা গুণ করব। তাহলে এই যে 18,000 কে 6 পয়সা দ্বারা গুণ করলে আমাদের হয় 1,080। এরপর আমরা কি করব, অফিস ওভারহেড। অফিস ওভারহেডের কথা কি বলছে, অফিস ওভারহেড যদি আমরা দেখি, অফিস ওভারহেড হচ্ছে 20% অন ওয়ার্ক কস্ট। তাহলে ওয়ার্ক কস্ট কত হয়েছিল, এই যে ওয়ার্ক কস্ট হয়েছিল 10,500, এটার কয় পার্সেন্ট, 20%। তো 10,500 20% দিলে 2,100 হয়। তাহলে দুইটা যোগ করলে 3,180। এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের নেট প্রফিট পাওয়া যাবে। নেট প্রফিট কত, 4,320। ইনকাম স্টেটমেন্ট এইভাবেই সমাধান করা হয়। তো চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2017 সালে এসেছে। আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ে দেখি, দ্য ফলোইং ডেটা রিলেটেড টু দীপু লিমিটেড। এখানে ম্যাটেরিয়ালের ওপেনিং এবং এন্ডিং দেওয়া আছে, মানে ম্যাটেরিয়ালের ওপেনিং দেওয়া আছে, ওয়ার্কিং প্রসেসের ওপেনিং দেওয়া আছে, ফিনিশ গুডসের ওপেনিং দেওয়া আছে, এবং সবগুলোর কি এন্ডিংও দেওয়া আছে। এবার ডাইরেক্ট লেবার দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ম্যাটেরিয়াল পারচেস, ফ্যাক্টরি এক্সপেন্স, এবং রিকোয়ার্ড কস্ট অফ গুডস সোল্ড করতে বলছে। তার মানে আমরা যে চারটা দেখছি, সেই চারটার প্রায় সব জিনিস এই অঙ্কে আছে। তাহলে আমরা যদি অঙ্কটা শুরু করি, দীপু লিমিটেড শিডিউল ফর কস্ট অফ গুডস সোল্ড,
তো প্রথমে আমরা কি করব, ডাইরেক্ট ম্যাটেরিয়াল সমাধান করব। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি, বিগিনিং র ম্যাটেরিয়াল আগে করতে হবে। তাহলে বিগিনিং র ম্যাটেরিয়াল কত টাকা, 9,000 টাকা। এই যে ম্যাটেরিয়াল কত টাকা, 9,000 টাকা। এটার সাথে আমরা কি যোগ দেবো, ম্যাটেরিয়াল পার্সেস যোগ দেবো, কত টাকা, 40,000 টাকা। তাহলে র ম্যাটেরিয়াল পার্সেস আমরা যোগ দিলাম 40,000, যে টাকাটা হয় সেটার নাম হচ্ছে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, এবং এর থেকে আমরা ইন্ডিংটা বাদ দিব। তাহলে ইন্ডিং কত ছিল, 12,000 টাকা। তাহলে আমরা ইন্ডিং র ম্যাটেরিয়াল এখান থেকে 12,000 বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড, কত টাকা, 37,000 টাকা। একদম চার্টে যা শিখছি আমরা, একদম চার্টের হুবহু এখানে। তাহলে র ম্যাটেরিয়াল ইউজের সাথে আমরা কি যোগ দিব, ডাইরেক্ট লেবার যোগ দিব। কোথায় পাবো আমরা ডাইরেক্ট লেবার, এই যে আমাদের ডাইরেক্ট লেবার, কত টাকা, 7,500। তাহলে আমরা ডাইরেক্ট লেবার যোগ দিলাম 7,500, যে টাকা হয় সেটার নাম হচ্ছে কি, প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমরা যোগ দিব কি, ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা দেখি ফ্যাক্টরি ওভারহেড কত টাকা, এই যে ফ্যাক্টরি এক্সপেন্স কত টাকা, 4,000 টাকা। তাহলে আমরা ফ্যাক্টরি এক্সপেন্স যোগ দিলাম কত, 4,000। যে টাকাটা হয় সেটার নাম কি, সেটার নাম হচ্ছে হয়তো ওয়ার্ক কস্ট, অথবা কস্ট অফ প্রোডাকশন, অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট, আপনারা যেটাই লিখতে পারেন। কস্ট অফ গুডস প্রোডাকশনও লেখা যায়, আবার ফ্যাক্টরি এক্সপেন্স, ফ্যাক্টরি কস্টও লেখা যায়, আবার ওয়ার্ক কস্টও লেখা যায়। এটা আপনি এখানে যদি আপনি ওয়ার্ক কস্ট লেখেন তাতেও কোনো প্রবলেম নেই। তাহলে কত টাকা হলো, 48,500। এর সাথে আমরা যোগ দিব কি, যোগ দিব হচ্ছে বিগিনিং ওয়ার্কিং প্রসেস। কোথায় পাবো, এই যে আমরা ওয়ার্কিং প্রসেস, কত টাকা, 6,000 টাকা। তাহলে বিগিনিং কত, বিগিনিংটা 6,000 আমরা যোগ দিলাম, এই যে বিগিনিং ওয়ার্কিং প্রসেস। এর থেকে আমরা ক্লোজিংটা কি করব, বাদ দেবো। ক্লোজিং কত, 5,000। এই যে আমরা এন্ডিং ওয়ার্কিং প্রসেস বাদ দিলাম 5,000। তাহলে আমাদের যে টাকাটা হবে সেটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এরপর আমাদের কি, ফিনিশ গুডস এর ওপেনিং যোগ দিতে হবে। তাহলে ওপেনিং আছে কত, 5,700। আমরা ফিনিশ গুডস এর ওপেনিং যোগ দিলাম 5,700। এরপর আমরা ফিনিশ গুডস এর ক্লোজিংটা বাদ দিব, কত টাকা আছে, 11,600। তাহলে ফিনিশ গুডস এর ওপেনিং ক্লোজিং আমরা বাদ দিলাম 11,600। তাহলে এরপর যে টাকাটা থাকবে এটাই হচ্ছে কস্ট অফ গুডস। মানে আমরা যে চার্টটা শিখছি সেই চার্টটার হুবহু এই অঙ্কটা আসছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ক্লাসের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসগুলোর জন্য অগ্রিম শুভেচ্ছা। এই ক্লাসগুলো সিরিজ আকারে আসবে, প্লে লিস্ট আকারে আসবে, আপনারা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।